অনেক দিন পর তারা নিজের রাজ্যে ফিরে এলো। রাজকুমার চাপা মাটির গন্ধ নিয়ে বলল, আহা, স্বদেশের মাটি, তোমাকে অনেক মনে পড়েছে আমার। নিজ দেশের বাতাস মাটি তো আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে ভাই। ঠিক বলেছ পারুল বোন, নিজ স্বদেশের মাটিকে যে ভালোবাসে না তার চেয়ে অধম আর কে আছে বলো। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? প্রাসাদের কাছে গেলেই তো রাজা জিত কুমার আমাদের বন্দী করে ফেলবে। ওই দখলদার রাজা জিত কুমারকেই এবার উচিত শিক্ষা দিতে হবে। এই রাজ্যের প্রকৃত রাজা আমার বাবা রূপকুমার আবারও সিংহাসনে বসে এই রাজ্যকে শাসন করবে। তুমি দেখে নিও অজয়। ঠিক বলেছেন মহামান্য রাজকুমার, এই মহামান্বিত রাজ্য শাসনের অধিকার শুধুমাত্র আপনাদের। এই দাস আজীবন আপনাদের অনুগত হয়ে থাকবে। তোমার মতো অনুগত সেনাপতি থাকতে আমরা কখনই হারবো না। তোমার নাম ইতিহাসের পাতায় এক বিশ্বস্ত সেবক হিসেবে লেখা থাকবে সেনাপতি অজয়। এই অদমকে আর লজ্জা দিবেন না রাজকুমার, এটা আপনার উদারতা। যেভাবেই হোক বাবাকে কোথায় বন্দি করে রেখেছে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। যদি একবার বাবাকে মুক্ত করতে পারি তাহলে জিত কুমারকে পরাজিত করা সহজ হবে, কারণ বাবাকে এই রাজ্যের বেশিরভাগ সৈন্যরাই সম্মান করে। পারুল ঠিক বলেছে, কিন্তু মহারাজ কোথায় আছে সেটা আমরা কিভাবে জানবো? উনি কি আদৌ বেঁচে আছে সেটা তো আমরা জানি না। আর জিত কুমার তো বলেছিল জিত কুমার রাজা রূপকুমারকে মেরে ফেলেছে। রাক্ষস রাজ্যে থাকতে আমি অনেকগুলো বর পাওয়াতে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো তো আর এখন কাজ করবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে বোন, কিন্তু সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ হবে। কি বুদ্ধি ভাই? আমি স্বেচ্ছায় জিত কুমারের কাছে গিয়ে ধরা দেব, তাহলে জিত কুমার আমাকে বন্দি করে নিশ্চয়ই আমার বাবার কাছে নিয়ে রাখবে। আর আমি যাওয়ার সময় চিহ্ন এঁকে যাব। এর ফলে তোমরা বুঝতে পারবে আমাকে আর আমার বাবাকে কোথায় রেখেছে। বাকি কাজ তোমাদের। না না ভাই, আমি একবার তোমাকে হারিয়ে পেয়েছি, আবার হারাতে চাই না। জেনে শুনে তোমাকে মৃত্যুর পথে হাঁটতে দেব না। পারুল ঠিক বলেছে, আপনি এখানেই থাকেন রাজকুমার, আমি নিজে স্বেচ্ছায় ধরা দিব। না সেনাপতি মশাই, তুমি ধরা দিলে তারা তোমাকে সাথে সাথেই হত্যা করবে, কিন্তু আমাকে তারা হত্যা করতে পারবে না, কারণ আমার শরীরে রাজবংশের রক্ত প্রবাহিত হচ্ছে। তারা আমাকে বন্দি করে নিশ্চয়ই আমার বাবার কাছে নিয়ে যাবে। এটাই একমাত্র উপায়, আমাকে যেতেই হবে। কিন্তু ভাই। কোনো কিন্তু নয় পারুল বোন, নিজ রাজ্যের জন্য যদি জীবনই দিতে না পারি তাহলে এই জীবনের কি মূল্য? কথাগুলো বলেই রাজকুমার চাপা প্রাসাদের দিকে যেতে লাগলো। পারুল আর সেনাপতি অজয় তাকে অনেক বোঝানোর পরেও কিছুতেই থামানো গেল না। তাই বাধ্য হয়ে পারুল তার চাপা ভাইয়ের কথা মতো কাজ করার সিদ্ধান্ত নিল। প্রাসাদে আসার পরেই সৈন্যরা রাজকুমার চাপাকে বন্দি করে রাজা জিত কুমারের কাছে নিয়ে গেল। রাজা জিত কুমার চাপাকে দেখিয়ে বলল, আরে মহামান্য রাজকুমার যে, আপনি এখানে এলেন কিভাবে? তোমাকে হত্যা করতে এসেছি জিত কুমার। আমাকে হত্যা করবেন সেটাও আপনি? অনেক দিন ধরে এরকম মজার কথা শুনিনি। যত বড় হেসে নাও জিত কুমার, কে জানে হয়তো এটাই তোমার জীবনের শেষ হাসি। শেষবার আপনার বাবাও আমাকে কথাই বলেছিল, কিন্তু এখন সে আমার বন্দিশালায় মৃত্যুর প্রহর গুনছে। আপনার জায়গাও সেখানেই হবে। সৈন্যরা এখনই তাকে বন্দিশালায় ফেলে দিয়ে আসো। আপনার যেমন আদেশ মহারাজ জিত কুমার। অতঃপর সৈন্যরা রাজকুমার চাপাকে বন্দিশালার দিকে নিয়ে যেতে থাকলো। কথা মতো রাজকুমার চাপা পা দিয়ে চিহ্ন এঁকে যাচ্ছিল। এদিকে পারুল আর সেনাপতি অজয় বাইরে অপেক্ষা করছে তাদের কাজ শুরু করার জন্য। প্রাসাদের বাইরে পারুল জিত কুমারের সেনাপতিকে তাদের সমর্থন করার জন্য বলছে। জিত কুমারের সেনাপতি একসময় সেনাপতি অজয়ের সহকারী ছিল। সেনাপতি অজয় জিত কুমারের সেনাপতিকে বলছে, এক সময় তুমি আমার সহকারী ছিলে, আমি তোমাকে সেনাবাহিনীতে যোগ করিয়েছিলাম, আর আজ তুমি কি না বিশ্বাসঘাতক জিত কুমারের সেবা করছো? সেনাপতি অজয়, আমি আপনার কাছে অজন্ম ঋণী, কিন্তু একজন সৈনিক হিসেবে আমি আমার রাজার কাছে আনুগত্যর শপথ করেছি। তোমার রাজা ওই প্রতারক জিত কুমার নয়, তোমার রাজা আমাদের বাবার রূপকুমার। তুমি তার প্রতি আনুগত্য করো, এই রাজ্য তোমাকে চিরকাল মনে রাখবে। কিন্তু আর কোনো কিন্তু নেই, তুমি রূপকুমারকে সমর্থন করো যদি আমার কাছে তুমি সত্যি কৃতজ্ঞ হয়ে থাকো। তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা রাজা হওয়ার পর তোমাকে পুরস্কৃত করা হবে, তোমাকে প্রাপ্য মর্যাদা দেওয়া হবে। আমাকে কি করতে হবে বলুন? এতক্ষণে আমার চাপা ভাই নিশ্চয়ই বন্দিশালায় চলে গিয়েছে। তুমি জিত কুমারের কাছে গিয়ে বলবে পারুল আর সেনাপতি অজয় প্রাসাদের সামনে আছে। এর ফলে জিত কুমার আমাদের ধরতে সৈন্য পাঠাবে। প্রাসাদের সৈন্য কমে যেতে তুমি বন্দিশালায় গিয়ে আমার বাবা আর চাপা ভাইকে মুক্ত করবে। বাকিটা আমরাই সামলে নেব।
আপনার যেমন আদেশ রাজকুমারী পারুল, আমি তবে এখনই যাই। এরপর জিতকুমারের সেনাপতি প্রাসাদে চলে গেল। পারুল আর সেনাপতি অজয় তৎক্ষণাৎ ওই জায়গা ছেড়ে চলে গেল, কেননা যে কোনো সময় জিতকুমারের সৈন্যরা তাদের ধরতে আসবে। এদিকে সৈন্যরা রাজকুমার চাপাকে বন্দিশালায় তার বাবার কাছে নিয়ে গেল। অনেকদিন পর নিজের ছেলেকে দেখে রূপকুমার নিজের আবেগ সামলাতে না পেরে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা চাপা, আমার ছেলে, এই জীবনে তোমাকে আবারও দেখতে পারবো আমি কখনো কল্পনাও করিনি। বাবা, আপনি এই রাজ্যের মহারাজ, আপনি ভেঙে পড়বেন না বাবা। কিন্তু তুমি এখানে কেন বাবা? পারুল কোথায়? রাক্ষসী মালেকার হাত থেকে মুক্তি পেলে কিভাবে? পারুল ভালো আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আর পারুলের মতো বোন থাকতে আমাদের কোনো চিন্তা নেই বাবা, আমরা নিশ্চয়ই এখান থেকে মুক্তি পাবো। তুমি আবারও তোমার প্রাপ্ত সিংহাসনে বসবে, আমাদের এই রাজ্যটা আবারও সুন্দর হয়ে উঠবে। কিন্তু সেটা কিভাবে হবে? আমরা দুজনেই তো এখানে বন্দী। অতঃপর রাজকুমার চাপা তার বাবাকে তাদের সমস্ত পরিকল্পনার কথা বুঝিয়ে বলতে শুরু করলো। সব শুনে রূপকুমারকে উৎসাহিত হতে দেখা গেল। এদিকে কথা মতো জিতকুমারের সেনাপতি জিতকুমারকে পারুল ও সেনাপতি অজয়ের অবস্থান জানাতেই জিতকুমার রেগে গিয়ে বলল, আমার রাজ্য প্রবেশের সাহস তারা কোথায় পেল? এখনই যাও, ওদের বন্দী করে নিয়ে আসো সেনাপতি। কিন্তু মহারাজ, আমি যদি এখন প্রাসাদ ছেড়ে চলে যাই তাহলে প্রাসাদের নিরাপত্তার অভাব দেখা দিবে। পারুল আর সেনাপতি অজয় এমনি এমনি এখানে আসেনি, নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা আছে। ঠিক বলেছ সেনাপতি, তুমি এখনই প্রাসাদ থেকে সৈন্যদের কয়েকটি দল পাঠিয়ে দাও, তারা যেন পারুল আর সেনাপতি অজয়কে না পাওয়ার আগে ফিরে না আসে। যথা হুকুম মহারাজ। আর তুমি সেনাপতি মশাই, এখনই প্রাসাদের নিরাপত্তার ব্যবস্থা 3 গুণ করো। এখনই করছি মহারাজ। এরপর জিতকুমারের সেনাপতি বাইরে এসে সৈন্যদের ডেকে বলল, কে কোথায় আছো? আপনার কি আদেশ সেনাপতি মশাই? প্রাসাদের আশেপাশের জঙ্গলে পারুল আর সেনাপতি অজয়কে দেখা গিয়েছে, তোমরা এখনই গিয়ে তাদের বন্দি করে নিয়ে আসো। তাদের না নিয়ে কোনো মতেই ফিরে আসবে না, এটা মহারাজের আদেশ। যথা আদেশ সেনাপতি মশাই। অতঃপর সৈন্যরা সবাই মিলে প্রাসাদের পাশের জঙ্গলে সেনাপতি অজয় আর রাজকুমারী পারুলকে খুঁজতে বের হলো। এদিকে রূপকুমার আর রাজকুমার চাপাকে মুক্ত করতে জিতকুমারের সেনাপতি বন্দিশালার কাছে যেতেই সেখানকার সৈন্যরা তাকে থামিয়ে দিয়ে বলল, মহারাজের আদেশ ব্যতীত ভিতরে প্রবেশ করা নিষেধ সেনাপতি মশাই। আমি কে সেটা কি ভুলে গিয়েছো? মহারাজ আমাকে বন্দিশালায় প্রবেশ করার আদেশ দিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। তাহলে মহারাজের আদেশনামা দেখান অনুগ্রহ করে। বেদব, আমার কাছে আদেশনামা চাওয়ার সাহস কি করে হলো? আমি এই মহান রাজ্যের মহান সেনাপতি, আমি আজই তোমাদের সবার সামনে হত্যা করব। বেয়াদবি ক্ষমা করবেন সেনাপতি মশাই, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আপনি ভেতরে যান। এবারের মতো তোমাদের ক্ষমা করলাম, কিন্তু ফের আর কখনো এরকম ভুল হলে সেদিন আর বাঁচতে পারবে না। অতঃপর জিতকুমারের সেনাপতি বন্দিশালার ভেতরের দিকে প্রবেশ করলো, কিন্তু সে কিছুটা চিন্তিত, কেননা রূপকুমার আর রাজকুমার চাপাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে চাইলে তার পাহারাদার সৈন্যদের মোকাবেলা করতে হবে। সে নিরীহ সৈন্যদের রক্ত ঝরাতে চায় না। এদিকে রূপকুমার আর রাজকুমার চাপাকেও মুক্ত করবে। জিতকুমারের সেনাপতি ভেবে পাচ্ছে না সে কি করবে। এদিকে প্রাসাদের সৈন্যরা খুঁজতে খুঁজতে একসময় সেনাপতি অজয় আর পারুলকে পেয়ে যায়। তারা সেনাপতি অজয় আর পারুলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এমন অবস্থায় পারুল সৈন্যদের উদ্দেশ্যে বলছে, তোমরা একসময় আমার বাবার সৈন্য হিসেবে কাজ করতে, আর এখন সেই তোমরা কিনা প্রতারক জিতকুমারের পক্ষ নিয়েছো। আমাদের রাজা জিতকুমার, আপনার বাবাকে আমরা রাজা হিসেবে মানি না। তোমাদের লজ্জা হওয়া উচিত, এখনো সময় আছে। এই রাজ্যের আসল রাজা রূপকুমারের পক্ষ নাও, না হয় তোমরা কেউ বাঁচতে পারবে না। সৈন্যরা আমাদের কথায় প্রভাবিত হবে না মনে হচ্ছে পারুল। তাই তো দেখছি সেনাপতি মশাই, এখন তাহলে কি করা যায়? এতক্ষণে জিতকুমারের সেনাপতি নিশ্চয়ই তার কাজ সম্পন্ন করে ফেলেছে। যদি না পারে সেনাপতি মশাই? দয়া করে এমন কথা বলবে না পারুল। যা সত্যি তাই বলছি সেনাপতি মশাই। যদি জিতকুমারের সেনাপতি আমার বাবা আর চাপা ভাইকে বাঁচাতে ব্যর্থ হয়, তাহলে আমরা সবাই আজ মারা যাব। তুমি কি ভয় পাচ্ছ সেনাপতি মশাই? ভয় পাওয়ার চেয়ে এই রাজ্যের জন্য নিজের জীবন দিতে পারি পারুল, এবং সেটাই আমি বেশি পছন্দ করব। এই না হলে বীর সেনাপতি মশাই।
অনেক হয়েছে। সৈন্যরা এই দুজনকে বন্দি করে রাজার কাছে নিয়ে চলো। রাজা খুশি হয়ে নিশ্চয়ই আমাদের পুরস্কৃত করবেন। অতঃপর পারুল আর অজয়কে সৈন্যরা বন্দি করে প্রাসাদের দিকে চলে যেতে থাকলো। সেনাপতি অজয় আর পারুল অনেক চেষ্টা করেও সৈন্যদের প্রভাবিত করতে পারল না। তাই এখন তাদের মনে হচ্ছে তারা যেন স্বয়ং মৃত্যুর দিকেই হাঁটছে। ওইদিকে জিতকুমারের সেনাপতি বন্দিশালার ভিতরে প্রবেশ করে রূপকুমার আর রাজকুমার চাপাকে বাঁচানোর চেষ্টা করছে। অপরদিকে জিতকুমার প্রাসাদে বসে পারুল আর সেনাপতি অজয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো বন্ধুরা, এরপর কি হবে? জিতকুমার কি পারুল আর সেনাপতি অজয়কে হত্যা করতে যাচ্ছে? জিতকুমারের সেনাপতি কি পারবে রূপকুমার আর রাজকুমার চাপাকে উদ্ধার করতে? রূপকুমার আর রাজকুমার চাপা কি পারবে জিতকুমারকে পরাজিত করে তাদের হারানো রাজ্য উদ্ধার করতে? এইসব কিছু দেখতে চোখ রাখো আগামী পর্বে। আগামী পর্ব আসছে খুব শীঘ্রই।